পরিচলন স্রোত ও ঝড়। ট্রপোস্ফিয়ার স্তরে জলীয় বাষ্প, নুন, বায়ু, জৈব পদার্থ, ধোঁয়া প্রভৃতি অ্যারোসল থাকে। এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে। উষ্ণ আর্দ্র বায়ু হালকা হওয়ায় ওপরে উঠে ট্রপোস্ফিয়ারে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর মধ্যে দিয়ে ওপরে উঠে প্রসারিত হয় এবং শীতল হয় এবং কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে নির্গত লিন তাপ এই বায়ুকে আরও ওপরের দিকে তুলে দেয় এবং ঘনীভবনের ফলে উৎপন্ন জলকণা মহাকর্ষ বলের টানে নিচে নামে, তারপর বাষ্পীভবনের ফলে ওপরে ওঠে। তার মানে আমরা কি দেখলাম এখানে? পরিচলন স্রোত ও ঝড়। তাহলে পরিচলন স্রোতের সৃষ্টি শুধুমাত্র আমরা ট্রপোস্ফিয়ারেই দেখতে পাই, কারণ আমরা এখানে জলীয় বাষ্প, নুন, বায়ু, জৈব পদার্থ, ধূলিকণা ইত্যাদির উপস্থিতিতে, এদেরকে আমরা অ্যারোসল বলি, ইত্যাদির উপস্থিতি থাকে বলেই আমরা কিন্তু এখানে পরিচলন স্রোত দেখতে পাই। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা এখানে কমতে থাকে। আর্দ্র এবং উষ্ণ বায়ু হালকা হওয়ায় ওপরে ওঠে এবং ট্রপোস্ফিয়ারে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর মধ্যে দিয়ে ওপরে উঠে প্রসারিত হয়ে শীতল হয়। অর্থাৎ প্রথমে কি হয়, আমাদের যে উষ্ণ আর্দ্র বায়ু সেটি ওপরে উঠে যায়, কারণ আমরা জানি উষ্ণ আর্দ্র বায়ু অর্থাৎ হালকা, সেই বায়ু উপরে উঠে যায় এবং ট্রপোস্ফিয়ারে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। কিভাবে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে? প্রথমে উষ্ণ আর্দ্র বায়ু শীতল বায়ুর মধ্য দিয়ে ওপরে উঠছে, ফলে সেটি আরও প্রসারিত হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে শীতল হচ্ছে এবং কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করছে। তারপর জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে নির্গত লিন তাপ ওই বায়ুকে আরও ওপরে নিয়ে যাচ্ছে। ঘনীভবনের ফলে উৎপন্ন জলকণা মহাকর্ষ বলের টানে নিচে নেমে আসছে, অর্থাৎ বৃষ্টিপাত ঘটছে। সেই ঘনীভবনের ফলে উৎপন্ন যে জলকণা সেটি মহাকর্ষ বলের প্রভাবে বৃষ্টিপাত রূপে নিচে ঝরে পড়ছে। তারপর আবার বাষ্পীভবনের ফলে, মানে অর্থাৎ আমরা যে ভূমিতে যে বিভিন্ন জলাশয়, নদী, সেখান থেকে কি হচ্ছে, জল বাষ্পীভূত হচ্ছে সূর্যের তাপে। সেই বাষ্পীভবনের ফলে আবার সেই জলকণা কিন্তু সেই উষ্ণ আর্দ্র যে বায়ুরূপে সেটি কিন্তু আবার উপরে উঠে যাচ্ছে। তাহলে বাষ্পীভবন ঘটছে তার ফলে, এবং এইভাবে কিন্তু সেই পরিচলন স্রোত কিন্তু দেখতে পাচ্ছি। বৃষ্টিবিন্দুগুলি ভাঙা গড়ার ফলে এই যে ঘর্ষণজনিত বিদ্যুৎ উৎপন্ন হয়, ওপরে ওঠা বায়ুর গতি স্তব্ধ হয়ে বায়ু শান্ত হলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একে আমরা পরিচলন বৃষ্টি বলি। তাহলে এর ফলে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিবিন্দুগুলির ভাঙা গড়ার ফলে ঘর্ষণজনিত বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এবং ওপরে ওঠা বায়ুর গতি স্তব্ধ হয়ে যখন বায়ু শান্ত হয় এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিকে আমরা পরিচলন বৃষ্টি বলছি। এবার আমরা জানবো যে এতক্ষণ ধরে আমরা কি বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরবিন্যাস পড়ছিলাম, এবার আমরা সেই স্তরগুলির কিছু প্রয়োজনীয়তা দেখব। যেমন আমরা ওজোন স্তর পড়ছিলাম, ওজোন স্তরের আমরা দেখলাম যে ওজোন স্তর আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি সেটি শোষণ করে। তাহলে ওজোন স্তরটি কি, তার উৎপত্তি বা কীভাবে হয়েছে, বা এখন আমরা যে শুনতে পাচ্ছি যে ওজোন স্তর বিভিন্ন কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, ওজোন স্তরের ক্ষয় হচ্ছে, ওজোন স্তরের ক্ষয়ের ফলে কিছু আমাদের ক্ষতিকারক প্রভাব দেখতে পাচ্ছি। তাহলে ওজোন স্তরের ক্ষয়ের কারণই বা কী এবং তার ফলে কি কি ক্ষতিকারক প্রভাব আমাদের উপর আসতে পারে সেটি আমরা এবার জেনে নেব। প্রথমেই শুরু করা যাচ্ছে ওজোন স্তরের উৎপত্তি দিয়ে। ওজোন অক্সিজেনের একটি রূপভেদ বা অ্যালোট্রোপ। এর অণুতে 3টি অক্সিজেন পরমাণু বর্তমান এবং এর সংকেত O3। ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ওজোন রয়েছে। এই স্তরকে আমরা ওজোনোস্ফিয়ার বলি, অর্থাৎ এই ওজোনোস্ফিয়ারের বিস্তার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে, এবং যার ফলে আমরা দেখতে পাই যে স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উষ্ণতা বাড়তে থাকে, কারণ আমরা জানি যে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করছে, এবং এটিকে আমরা ওজোনোস্ফিয়ার বলছি কারণ এখানে ওজোন গ্যাসের উপস্থিতির জন্য এটিকে আমরা ওজোনোস্ফিয়ার বলছি। এই ওজোন হলো অক্সিজেনের একটি রূপভেদ এবং এর অণুতে 3টি অক্সিজেন পরমাণু বর্তমান, যার জন্য এটিকে আমরা O3 হিসেবে লিখছি। এই অঞ্চলে
সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি শোষণ করে অক্সিজেন ওজোনে পরিবর্তিত হয়। ইউভি বিকিরণ আলোক রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন অণুকে পরমাণুতে বিভাজিত করে। তাহলে এখানে আমরা কি দেখছি, যে এই অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন ওজোনে পরিবর্তিত হয়। সেখানে ইউভি বিকিরণ আলোক রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন অণুকে পরমাণুতে বিভাজিত করে। তাহলে প্রথমে আমরা অক্সিজেন অণু নিয়ে নিচ্ছি, এটা হলো অক্সিজেন অণু। তারপরে আমরা এখানে ইউভি বা অতিবেগুনি বিকিরণকে এখানে এইচ নিউ হিসেবে লিখেছি, আলোক বিকিরণ, সেজন্য এইচ নিউ হিসেবে লেখা হয়েছে। তারপর এটিকে কি করছে, এটি O2 যে অণু সেটিকে ও এর অক্সিজেনের পরমাণুতে পরিণত করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি O2 কিন্তু এখানে এই যে থার্ড ব্র্যাকেটে লেখা আছে, অর্থাৎ এটি ও অক্সিজেনের পরমাণুতে রূপান্তরিত করছে। তাহলে এখানে লেখা আছে এইচ নিউ হলো ইউভি বিকিরণের একটি ফোটনের শক্তি, অর্থাৎ একটি ফোটনের শক্তি দেখানোর জন্য এখানে এইচ নিউ হিসেবে লেখা হয়েছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম যে অণু থেকে অক্সিজেন পরমাণুতে রূপান্তরিত হচ্ছে। এরপর কি হচ্ছে, সেই অক্সিজেনের অণু সেই অক্সিজেনের একটি পরমাণুর সাথে যুক্ত হয়ে কিন্তু আমাদের ওজোন তৈরি করছে। এই পারমাণবিক অক্সিজেন দ্রুত অক্সিজেনের অণুর সাথে যুক্ত হয়ে ওজোন অণু অর্থাৎ O3 অণু উৎপন্ন করে। এটি তাপদায়ী প্রক্রিয়া। এখানে তৃতীয় বস্তু M যেমন N2, O2 প্রভৃতি এই উদ্ভূত তাপ শোষণ করে এবং ওজোন অণু সুস্থিত হয়। অর্থাৎ এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়ার ফলে তাপের উৎপাদন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি তাপের যে উৎপাদন হয় সেটিকে আমরা এই বিক্রিয়ার ফলে তাপের উৎপাদন হয়। এবং এই যে M দেখতে পাচ্ছি এটি হলো তৃতীয় বস্তু, যেমন নাইট্রোজেন, অক্সিজেনের যে অণু সেইগুলি এই যে উদ্ভূত তাপ সেটি শোষণ করে এবং তার ফলে কিন্তু আমাদের এই O3 বা ওজোন অণু কিন্তু সুস্থিত হয়। ওজোন স্তরের ক্ষয়। ওজোন স্তরের ক্ষয়ের ক্ষেত্রে দুটি কারণ আমরা দেখতে পাই, একটি হলো প্রাকৃতিক কারণ, আরেকটি হলো মনুষ্য সৃষ্ট কারণ। প্রথমে আমরা প্রাকৃতিক কারণ দেখে নেব। অতিবেগুনি রশ্মি অস্থায়ী O3 অণুকে ভেঙে O2 অণু এবং O পরমাণু উৎপন্ন করে। এই O3 থেকে O2 চক্রটি চলতে থাকে। অর্থাৎ এই যে অতিবেগুনি রশ্মি অস্থায়ী O3 অণুকে ভেঙে O2 অণু এবং O পরমাণু উৎপন্ন করে এবং এই O3 O2 এই প্রক্রিয়াটি চলতে থাকে। মানে এতক্ষণ আমরা যে ওজোন স্তরের উৎপত্তি দেখেছিলাম তাতেও কিন্তু অতিবেগুনি রশ্মি প্রভাব আছে, অর্থাৎ অতিবেগুনি রশ্মির ফলেই কিন্তু সেই O2 থেকে O পরমাণু হচ্ছে এবং তার ফলে সেটি যুক্ত হয়ে O3 হচ্ছে। কিন্তু এখানে আমরা কি দেখছি, এখানে আমরা সেই O3টাই ভেঙে যাচ্ছে এবং O3 ভেঙে O2 অণু ও O পরমাণু উৎপন্ন করছে। অর্থাৎ এই যে O2 থেকে O3 যাওয়ার যে প্রক্রিয়া এবং O3 থেকে O2 যাওয়ার যে প্রক্রিয়া, এই যে চক্রটি সেটি উভয়মুখী, অর্থাৎ সেটি উভয় দিকেই বিক্রিয়াগুলি হচ্ছে এবং এই চক্রটা চলতে থাকছে। একবার অতিবেগুনি রশ্মির প্রভাবে আমরা উৎপত্তির ক্ষেত্রে যেমন দেখেছি যে সেই O2 থেকে O পরমাণু হচ্ছে এবং O পরমাণু থেকে সেটি আবার O3-তে ফিরে যাচ্ছে, আবার সেই O3 আবার ভেঙে গিয়ে O2 আর O পরমাণু উৎপন্ন করছে, এই চক্রটি চলতে থাকছে। তাহলে এক্ষেত্রে আমরা ক্ষয়ের ক্ষেত্রে এখানে কিভাবে ক্ষয় হচ্ছে সেটা দেখবো এবার। তাহলে এখানে O3 অর্থাৎ ওজোনের সাথে এই যে ইউভি রশ্মি সেটি আবার এটিকে ভেঙে কিন্তু O2 ওতে পরিণত করছে, O পরমাণু। যেহেতু ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে তাই এই স্তরটি উত্তপ্ত হয়। বায়ুমণ্ডলীয় নাইট্রিক অক্সাইড NO ওজোন অণুকে বিভাজিত করে। তাহলে প্রথম প্রাকৃতিক চক্র বা প্রাকৃতিক কারণ যার ফলে O3 ভেঙে যায় সেটি কারণ হলো আবার ইউভি রশ্মি, আবার সেই বায়ুমণ্ডলীয় নাইট্রিক অক্সাইডও আছে এর প্রাকৃতিক কারণ ওজোন স্তরের ক্ষয়ের পেছনে। তাহলে বায়ুমণ্ডলীয় নাইট্রিক অক্সাইড বা NO ওজোন অণুকে বিভাজিত করে। তাহলে ওজোন অণুকে কিভাবে বিভাজিত করছে, এখানে ওজোন, তারপর আমরা নাইট্রিক অক্সাইড, তার বিক্রিয়া আমরা দেখলাম O2 উৎপন্ন হচ্ছে, তার সাথে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। এইভাবে কিন্তু O3 থেকে যে ওজোন সেটি ভেঙে যাচ্ছে। এবার আসছি মনুষ্য সৃষ্ট কারণ। স্ট্র্যাটোস্ফিয়ারের শব্দের চেয়ে দ্রুত গতিসম্পন্ন জেট প্লেনের যাত্রায় জ্বালানির দহনে উৎপন্ন নাইট্রোজেনের অক্সাইড সমূহ
NOx অর্থাৎ অক্সাইড সমূহ বলা হয়েছে, সেজন্য এখানে X লেখা হচ্ছে। অর্থাৎ এটি NO হতে পারে, NO2ও হতে পারে, X এর মানের উপর নির্ভর করে কিন্তু এটি চেঞ্জ হবে, সেই জন্য এটিকে বলা হয়েছে নাইট্রোজেনের অক্সাইড সমূহ। এবং ট্রোপোস্ফিয়ার থেকে ব্যাপন প্রক্রিয়ায় আগত ক্লোরোফ্লুরোকার্বন যৌগসমূহ ওজোন স্তরের ক্ষয় সাধন করে। তাহলে মনুষ্য সৃষ্ট কারণের মধ্যে কি? প্রথম কারণটি হলো যে দ্রুতগতি সম্পন্ন যে জেট প্লেন, সেই জেট প্লেনের যাত্রায় জ্বালানির দহনে উৎপন্ন নাইট্রোজেনের যে অক্সাইড সমূহ এবং ট্রোপোস্ফিয়ার থেকে ব্যাপন প্রক্রিয়ায় আগত ক্লোরোফ্লুরোকার্বন যৌগসমূহ ওজোন স্তরের ক্ষয় সাধন করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোফ্লুরোকার্বনের যে যৌগসমূহ আমরা বললাম এখানে, সেগুলিও কিন্তু এখানে আমাদের যে ওজোনের ক্ষয় সাধন করে। তাহলে এখানে প্রথমে আমরা বিক্রিয়াগুলি দেখে নিই। প্রথমে CFCl3, এটি হলো ক্লোরোফ্লুরোকার্বনের একটি যৌগ, সেটি গ্যাসিয়াস স্টেটে আছে অর্থাৎ গ্যাসীয় পদার্থ। তারপর তার সাথে ওই যে ইউভির একটি ফোটনের যে শক্তি সেটিকে নেওয়া হয়েছে অর্থাৎ Hν। তাহলে তার ফলে কি উৎপন্ন হচ্ছে? CFCl3 থেকে CFCl2, সেটিও কিন্তু গ্যাসীয় স্তরে আছে। তারপরে তার সাথে Cl, এই দুটো কিন্তু বিভাজিত হচ্ছে। এই যে Clটা আমরা এখান থেকে পাচ্ছি সেটি আবার কিন্তু বিক্রিয়া করছে। তাহলে এই Cl এর সাথে এই ওজোন একসাথে বিক্রিয়া করে ClO আর O2 অক্সিজেন উৎপন্ন করছে। আবার সেই ClO ওজোনের সাথে বিক্রিয়া করে আবার কি করছে? আবার অক্সিজেন উৎপন্ন করছে, তার সাথে ক্লোরিন উৎপন্ন হচ্ছে। অর্থাৎ সেই ওজোনকে আবার সেই অক্সিজেনে পরিণত করছে। তাহলে উৎপন্ন Cl পরমাণু পুনরায় O3কে O2তে পরিণত করে। অর্থাৎ মনুষ্য সৃষ্ট কারণে এখানে আমরা দুটি কারণ পেলাম। একটি হলো জেট প্লেনের যাত্রায় যে জ্বালানির দহনে যে আমাদের নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড সমূহ সেটি আমাদের ওজোন স্তরের ক্ষয় সাধন করছে, এবং তারপর ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে ট্রোপোস্ফিয়ারের থেকে ব্যাপন প্রক্রিয়া আগত ক্লোরোফ্লুরোকার্বন, সেই ক্লোরোফ্লুরোকার্বনের বিভিন্ন যৌগসমূহকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্লোরিন উৎপন্ন হচ্ছে, সেই ক্লোরিন থেকে আবার সেটি বিভাজিত হয়ে অক্সিজেনে উৎপন্ন করছে, এবং সেখান থেকেও যে পদার্থ ClOটি উৎপন্ন হচ্ছে সেটিও কিন্তু আবার ওজোনকে ভেঙে দিচ্ছে। মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল কি? ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য 1987 সালে এই বহুদেশীয় চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর মূল বিষয়বস্তু হল 1995 এর মধ্যে CFC এর ব্যবহার 50% কমানো হবে, 2000 সাল নাগাদ CFC এর ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো ও 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে মন্ট্রিল প্রোটোকলটি, এটি হলো একটি বহুদেশীয় চুক্তি যেটি 1987 সালে সেটি স্বাক্ষরিত হয়, এবং এর মূল বিষয়বস্তুতে বলা হয়েছিল যে এটি ওজোন স্তরের ক্ষয় তার হ্রাসই হলো এর মূল বিষয়বস্তু। তার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কি করতে হবে, সেখানে বলা হয়েছিল বিষয়বস্তুতে যে 1995 এর মধ্যে CFC এর ব্যবহার 50% কমানো হবে, 2000 সাল নাগাদ CFC এর ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, এবং ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন, যেমন আমরা দেখলাম ক্লোরিন জাতীয় গ্যাসের ক্ষেত্রে সেই যে O3 বা ওজোন সেটি আবার অক্সিজেনে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেই জাতীয় যে গ্যাসের উৎপাদন সেটি কিন্তু ধাপে ধাপে কমাতে হবে এবং 2000 সাল নাগাদ সম্পূর্ণ বন্ধ করতে হবে। এবার আমরা ওজোন স্তরে ধ্বংসের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে জানব। প্রথমে ওজোন স্তরে ওজোন হ্রাসের ফলে ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে পৌঁছয়, যা চামড়ার ক্যান্সার এবং অঙ্গ বিকৃতি ঘটায়। অর্থাৎ ওজোন স্তরে ওজোন হ্রাসের ফলে ইউভি রশ্মি এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছয়, কারণ আমরা জানি যে ওজোন স্তর আমাদের অতিবেগুনি রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে নেয়। যেহেতু সেই ওজোন স্তর ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জন্য সেই ইউভি রশ্মি পৃথিবী পৃষ্ঠে আরও বেশি করে পৌঁছে যাচ্ছে, যার ফলে আমাদের চামড়ার ক্যান্সার, অঙ্গ বিকৃতি ঘটাচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে এই ছবির দ্বারা আমাদের এখানে বোঝানো হয়েছে
যে স্কিন এলমেন্টস, অর্থাৎ এখানে স্কিনের বিভিন্ন রকমের যে সমস্যা, চামড়ার ক্যান্সার বা অঙ্গ বিকৃতির মতো সমস্যা দেখা যাচ্ছে। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি চোখের মণি কর্নিয়ার ক্ষতি করছে এবং চোখে ছানির সৃষ্টি করছে। সেই যে রশ্মি, আমাদের অতিবেগুনি রশ্মি, যেহেতু ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই রশ্মি আরো বেশি করে পৃথিবী পৃষ্ঠে আসছে, তার ফলে আমাদের চোখের মণির ক্ষতি হচ্ছে, চোখের ছানির সৃষ্টি হচ্ছে। জলজ শ্যাওলার ক্ষতি করে, ফলে জলজ প্রাণীর ক্ষতি হয়। অর্থাৎ জলজ শ্যাওলার যদি ক্ষতি করে, তাহলে জলজ প্রাণীরা, যে প্রাণীরা সেই শ্যাওলাগুলিকে খায়, তাদেরও পক্ষেও একটা ক্ষতিকর অবস্থার সৃষ্টি হচ্ছে, কারণ সেই পরিমাণে জলজ শ্যাওলা বেঁচেই থাকতে পারছে না যাতে জলজ প্রাণীরা সেটি গ্রহণ করে, যার ফলে ডিস্ট্রাকশন অফ মেরিন লাইফ, যেটি এখানে ছবির দ্বারা দেখানো হয়েছে, যে জলজ প্রাণীর ক্ষতি করছে। তারপরে শস্য উৎপাদন ব্যাহত হয়। পঞ্চম, শস্য উৎপাদন ব্যাহত হয় এখানে দেখানো হয়েছে এইভাবে। অর্থাৎ প্রথম থেকে আমরা এই যে ডিস্টার্বড প্ল্যান্ট লাইফ সাইকেল, মানে আমাদের যে উদ্ভিদের যে জীবদ্দশা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে প্রথম থেকে এই যে আমরা উদ্ভিদটিকে লাগাচ্ছি, আস্তে আস্তে বড় হচ্ছে, তো আবার সেটি নেতিয়ে যাচ্ছে, মানে সেটি মরে যাচ্ছে। অর্থাৎ সেটি উদ্ভিদের ক্ষেত্রেও, শস্য উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্ষতিকর প্রভাবের সৃষ্টি করছে। পঞ্চম হলো রং, রবার এবং পলিমার দ্রব্যের ক্ষতি হয়, ইত্যাদি দ্রব্যেরও ক্ষতি করছে। এবার আমরা ওজোন ছিদ্র সম্পর্কে জানি। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের ক্ষয়ের ফলে সাময়িকভাবে ওজনের ঘনত্ব কমে যাওয়ার ঘটনাকে ওজোন ছিদ্র বলে। ওজোন ছিদ্র প্রথম নজরে আসে 1982 সালে সেপ্টেম্বর নভেম্বর মাসে দক্ষিণ মেরুর অর্থাৎ আন্টার্কটিকার ওপর। ওজনের হ্রাসের ফলে ওইখানে দক্ষিণ অস্ট্রেলিয়ায় ব্যাপকভাবে চামড়ার ক্যান্সার হতে থাকে। অর্থাৎ ওজোন হোল অর্থাৎ প্রকৃতপক্ষে কোনো ছিদ্র নয়, আসলে সেখানে ওজনের ঘনত্ব কি হচ্ছে, ওজোন স্তরের ঘনত্ব কিন্তু কমে যাচ্ছে। সেই অংশে ওজোন স্তরের ঘনত্ব কমে যাওয়ার ফলে সেই অংশে অতিবেগুনি রশ্মি আরও বেশি করে পৃথিবী পৃষ্ঠে পৌঁছতে থাকে, যার ফলে সেই অংশে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু ব্যাপকভাবে সেই সময় চামড়ার ক্যান্সার হতে থাকে। গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে জানার আগে প্রথমে আমাদের গ্রিন হাউস সম্পর্কে জানতে হবে। গ্রিন হাউস হলো একটি কাঁচ নির্মিত বিশেষ কক্ষ বা ঘর। এই বিশেষ কক্ষ বা ঘর আমাদের কোথায় ব্যবহার করা হয়? বিশেষত গ্রীষ্মপ্রধান অঞ্চলে যে সমস্ত গাছপালা সেগুলি শীতপ্রধান অঞ্চলে সংরক্ষণের জন্য আমরা প্রধানত এই গ্রিন হাউসটি ব্যবহার করে থাকি। এই গ্রিন হাউস থেকে গ্রিন হাউস এফেক্টটি কোথা থেকে আসছে এবং এফেক্ট কি সেটি আমরা জেনে নেব এবার। গ্রিন হাউস এফেক্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি যে গ্রিন হাউসটি এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমে গ্রিন হাউস এফেক্টে কি হয় গ্রিন হাউসের ভেতরে সেটি আমরা জেনে নিচ্ছি। সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তাপীয় বিকিরণ গ্রিন হাউসের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়, কিন্তু ঘরের ভেতরের গাছপালা এবং মেঝে থেকে নির্গত বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড বিকিরণ কাঁচ ভেদ করে বাইরে যেতে পারে না, ফলে গ্রিন হাউসের ভেতর গরম থাকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস কি প্রথমে আমরা জানলাম। তাহলে সেই গ্রিন হাউসে যেমন আমরা বললাম যে গ্রিন হাউসে গ্রীষ্মপ্রধান অঞ্চলের কিছু কিছু যে গাছপালা সেগুলিকে শীতপ্রধান অঞ্চলে সংরক্ষণের জন্য গ্রিন হাউসটি ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে গ্রিন হাউসটি ভেতর থেকে গরম থাকে কি করে, যার ফলে আমরা সেই শীতপ্রধান অঞ্চলে গাছগুলিকে সতেজ রাখতে পারি। এটির প্রধান কারণ হলো সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তাপীয় বিকিরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত তাপীয় বিকিরণ, এই সৌর বিকিরণ কিন্তু এই কাঁচ ভেদ করে এখানে চলে আসছে, কিন্তু কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়, কিন্তু ঘরের ভেতরের গাছপালা এবং মেঝে থেকে নির্গত বড় তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড বিকিরণ
এখানে এই যে বড় তরঙ্গ দৈর্ঘ্যের তাপীয় বিকিরণ সেটি কিন্তু গ্রিন হাউসের বাইরে যেতে পারে না, গ্রিন হাউসের ভেতর গরম থাকে। তাহলে কি হচ্ছে, এখানে সেই বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত যে ইনফ্রারেড বিকিরণ সেটি কিন্তু এই কাঁচের গায়ে আবার প্রতিফলিত হয়ে সে কিন্তু সেই কাঁচের ঘরেই ফেরত চলে আসছে, অর্থাৎ সেটি কিন্তু কাঁচ থেকে বাইরে বেরোতে পারছে না। এটিকেই কিন্তু আমরা বলছি গ্রিন হাউস এফেক্ট, এবং যার ফলে গ্রিন হাউসের ভেতর গরম থাকে। এবার সেই গ্রিন হাউস এফেক্টটি আমাদের এই পৃথিবীর যে বায়ুমণ্ডল সেখানে কিভাবে এই গ্রিন হাউস এফেক্টটি কাজ করছে সেটি আমরা এবার জানব। বায়ুমণ্ডলীয় গ্যাসীয় পদার্থসমূহ সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয় না। একইভাবে যেমন আমরা গ্রিন হাউসের ক্ষেত্রে দেখেছিলাম, একইভাবে সেটি কিন্তু সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয় না। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অতিলোহিত রশ্মি ইনফ্রারেড শোষণ করে উত্তপ্ত হয়। বায়ুমণ্ডলীয় গ্যাস দ্বারা শোষিত এই তাপের কিছুটা অংশ পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসে, ফলে পৃথিবীর পৃষ্ঠ উত্তপ্ত হয়। এটিকেই আমরা সবুজ ঘর প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলি। অর্থাৎ আমরা যে গ্রিন হাউসের ক্ষেত্রে যেভাবে আমরা গাছপালাকে শীতপ্রধান দেশে সংরক্ষণ করছিলাম, সেই একইভাবে সেই একই নীতি মেনে আমরা কি দেখছি, আমাদের এই বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থসমূহের উপস্থিতির জন্য কিছু কিছু পদার্থের জন্য আমরা দেখতে পাচ্ছি যে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের আলো পৃথিবীতে প্রবেশ করছে, কিন্তু আমাদের যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের অতিলোহিত রশ্মি সেটি পৃথিবী থেকে যখন সেটি বাইরে বিকিরণ হচ্ছে সেটি কিন্তু বাইরে যেতে পারছে না বায়ুমণ্ডল থেকে, সেটি কিন্তু সেই গ্যাস দ্বারা শোষিত হচ্ছে, যার ফলে পৃথিবী পৃষ্ঠে আবার সেই বিকিরণগুলি ফিরে আসছে এবং পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করছে, যাকে আমরা সবুজ ঘর প্রভাব বা গ্রিন হাউস এফেক্ট বলে জানি। ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন, জলীয় বাষ্প প্রভৃতি গ্যাস দ্বারা শোষিত হয়। অর্থাৎ এই গ্যাস দ্বারা কিন্তু এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত ইনফ্রারেড রশ্মি শোষিত হয়। এখানে আমরা সেই একইভাবে সেই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে, আগে যেমন আমরা গ্রিন হাউসের ক্ষেত্রে সেটি দেখছিলাম, এক্ষেত্রে আমরা বায়ুমণ্ডলের পৃথিবীর যে বায়ুমণ্ডল তার ক্ষেত্রে এটি গ্রিন হাউস এফেক্টটি দেখে নিচ্ছি। এখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি, সূর্য থেকে কি হচ্ছে, সোলার রেডিয়েশন পাওয়ার্স দ্য ক্লাইমেট সিস্টেম। এক্ষেত্রে সাম সোলার রেডিয়েশন ইজ রিফ্লেক্টেড বাই দ্য আর্থ অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। মানে এখানে বলা হচ্ছে যে সূর্য থেকে যে বিকিরণগুলি আসছে তার কিছু কিছু কিন্তু আবার আর্থ থেকে কিন্তু রিফ্লেক্ট করছে এবং বাইরে চলে আসছে। যেমন আমরা বললাম এক্ষুনি যে কিছু কিছু রশ্মি ফেরত আসছে, কিন্তু যে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড সেগুলি কিন্তু আবার পৃথিবী পৃষ্ঠে ফেরত চলে যাচ্ছে। এখানে যেমন লেখা আছে যে কিছু রশ্মি আবার ফিরে যাচ্ছে, কিন্তু কিছু রশ্মি বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয়ে আবার পৃথিবী পৃষ্ঠে কিন্তু চলে আসছে। যেমন ইনফ্রারেড রেডিয়েশন এমিটেড ফ্রম দ্য আর্থ সারফেস, আর্থ সারফেস থেকে কিন্তু আবার সেটি সারফেসে এই যাচ্ছে, আবার ফিরে আসছে, যার ফলে কি হচ্ছে, আমরা এই গ্রিন হাউস এফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। এই গ্যাসগুলিকে গ্রিন হাউস গ্যাস বলা হচ্ছে। কোন গ্যাসগুলিকে না, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, সিএফসি, যাদের প্রভাবে আমাদের এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলে উপস্থিত থাকে, বায়ুমণ্ডলে শোষিত হয় এবং পৃথিবী পৃষ্ঠে আবার ফেরত চলে আসে, তাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলছি। এই গ্যাসগুলি ভূপৃষ্ঠের দিকেও তাপ বিকিরণ করে, এর ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়ে। তাহলে এই CO2 প্রধান গ্রিন হাউস গ্যাস, বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। অর্থাৎ আমরা এখানে গ্রিন হাউস গ্যাসের উদাহরণ পেলাম, তার মধ্যে CO2 বা কার্বন ডাইঅক্সাইড হলো প্রধান গ্রিন হাউস গ্যাস, কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকা অক্সিজেন এবং নাইট্রোজেন কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়। এবার আমরা আসছি বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বর্তমানে শিল্প এবং জ্বালানির প্রয়োজনে বনভূমি ধ্বংস করার ফলে CO2 গ্যাস মানুষ ও জীবজন্তুর মলমূত্র এবং বিভিন্ন জৈব পদার্থের পচন, ধান চাষ ইত্যাদি কারণে মিথেন গ্যাস এবং রেফ্রিজারেটর, মোটর গাড়ি ইত্যাদি কারণে CFC এর পরিমাণ বায়ুমণ্ডলে বেড়ে যাচ্ছে। এর ফলে
পৃথিবীপৃষ্ঠ থেকে বিকীর্ণ ইনফ্রারেড রশ্মি বায়ুমণ্ডলে বেশি পরিমাণে শোষিত হচ্ছে। তাই পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর প্রায় 0.05 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাচ্ছে। একে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে। অর্থাৎ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কি ধরনের গ্যাস আমাদের গ্রিন হাউস গ্যাস বলে, অর্থাৎ বায়ুমণ্ডলে তাদের উপস্থিতি যত বাড়ছে তত কিন্তু তারা সেই আমাদের ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ সেই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ইনফ্রারেড রশ্মিকে তত বেশি শোষণ করছে। আমরা দেখতে পাচ্ছি এই বিভিন্ন কারণে যে বায়ুমণ্ডলে CO2, CFC ইত্যাদি গ্যাসের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, তারা বেশি পরিমাণে এই ইনফ্রারেড রশ্মিকে শোষণ করছে এবং আমাদের বায়ুমণ্ডল, আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। একেই আমরা বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে জানি। এখানে এই ছবির মাধ্যমেও সেটাই দেখানো হয়েছে যে আমাদের কিন্তু এই বায়ুমণ্ডলের যে উষ্ণতা সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এটি এই পারদ কিন্তু আরও চড়ছে, অর্থাৎ উষ্ণতাটি বাড়ছে। এটি কিন্তু এখানে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। ভবিষ্যতে পরিবেশের ওপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। অর্থাৎ আমরা তো দেখলাম যে বিশ্ব উষ্ণায়ন আমাদের কিভাবে হচ্ছে, তাহলে তার প্রভাবে আমাদের কি ক্ষতি হতে পারে সেটি আমরা এবার জানব। বিজ্ঞানীগণের আশঙ্কা, বর্তমান হারে সবুজ ঘর গ্যাসে অর্থাৎ গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি হতে থাকলে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বায়ুমণ্ডলে এর পরিমাণ দ্বিগুণ হবে এবং তার প্রভাবে কি আমরা প্রভাব দেখতে পাবো? তার প্রভাবে সমগ্র বিশ্বের তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে পৃথিবীর বিভিন্ন অংশ জলমগ্ন হবে। পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বন্যা, টর্নেডো, সাইক্লোন, সুপার সাইক্লোন প্রভৃতি হতে থাকবে। অর্থাৎ প্রথমে তাপমাত্রা বৃদ্ধি পাবে, তারপর সেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার দরুন আমাদের কি ক্ষতিকারক প্রভাব দেখা যাবে? প্রথম ক্ষতিকারক প্রভাব হলো যে পৃথিবীর বিভিন্ন অংশ জলমগ্ন হবে। পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বন্যা, টর্নেডো, সাইক্লোন, সুপার সাইক্লোন প্রভৃতি হতে থাকবে বা তাদের প্রাদুর্ভাব আরও বেড়ে যাবে। অর্থাৎ আমাদের যে বলা হয়েছে যে 50 থেকে 100 বছরের মধ্যে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে প্রায়, তাহলে যদি আমরা দেখি যে 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতেই আমাদের এদের প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস অবধি বৃদ্ধিতে কি প্রভাব হতে পারে তা আমরা বুঝতে পারছি। কিছু কিছু অঞ্চলে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, গোঁদ, চর্মরোগ প্রভৃতি হবে। অর্থাৎ তাদের কিছু কিছু অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব দেখা যাবে। পোকামাকড়ের সংখ্যা বৃদ্ধির জন্য শস্য উৎপাদন হ্রাস পাবে। শীতকাল স্বল্পস্থায়ী, আর্দ্র এবং গরম হবে। গ্রীষ্মকাল শুষ্ক এবং দীর্ঘস্থায়ী হবে। তার ফলে যেহেতু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই শীতকাল কি হবে, আরও ক্ষণস্থায়ী, আরও স্বল্পস্থায়ী হবে এবং সেটি আর্দ্র হবে। তার যে শীতকাল শুষ্ক হয় এবং গ্রীষ্মকাল আর্দ্র, সেটা যেমন আমরা জানি, সেটি কিন্তু একদম বিপরীত দেখা যাবে। যেমন শীতকাল স্বল্পস্থায়ী, আর্দ্র হয়ে যাবে এবং গ্রীষ্মকাল শুষ্ক এবং দীর্ঘস্থায়ী হবে। এখানে এই চিত্রের মাধ্যমে সেটাই বোঝানো হয়েছে যে সমগ্র বিশ্বের তাপমাত্রা যেমন এখানে বেড়ে যাচ্ছে, যেমন আমরা দেখছি এখানে প্রথমে ঘাস জমি থেকে আস্তে আস্তে কিভাবে এরকম মরুভূমির মতো সৃষ্টি হচ্ছে, সেটি উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে মরুভূমির যে পরিমাণ সেটাও বেড়ে যাবে, কারণ আরও বেশি শুষ্ক প্রকৃতির গ্রীষ্মকাল দেখা যাবে, সেটি দীর্ঘস্থায়ী হবে। তারপর এখানে মরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে যে বিভিন্ন সমস্যা, জলমগ্ন হবে, সেটি এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকারী কি ব্যবস্থা আমাদের নেওয়া উচিত? জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ব্যবহার কমানো, অন্যান্য বিকল্প শক্তি ব্যবহার অভ্যেস করা, যেমন সৌরশক্তি, ভূতাপ, বায়ুশক্তি, জৈব গ্যাস প্রভৃতি। বন এবং বৃক্ষ বিনাশ বন্ধ করে এদের রক্ষা এবং বৃদ্ধিতে উৎসাহ দান করা।
পেট্রোল এবং ডিজেল চালিত সব রকম গাড়ির ব্যবহার হ্রাস করা। অর্থাৎ আমরা যদি জীবাশ্ম জ্বালানির, এখানে আমরা প্রথম পয়েন্টে বলছি যে জীবাশ্ম জ্বালানির ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এর ব্যবহার কমানো, অন্যান্য বিকল্প শক্তি ব্যবহার করা। কারণ আমরা দেখছি যে এই সমস্ত যে জীবাশ্ম জ্বালানি দহনের ফলেই কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। তো সেই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যাতে কমানো যায় তার জন্য আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। দ্বিতীয়, বন বৃক্ষ বিনাশ বন্ধ করে এদের রক্ষা এবং বৃদ্ধিতে উৎসাহ দান করা। আমরা জানি যে বনাঞ্চল বা বৃক্ষ তারা কিন্তু আমাদের CO2 গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে এবং সেটি কার্বন ডাইঅক্সাইড হলো আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস। তো যার ফলে আমাদের বনাঞ্চলের পরিমাণ, বৃক্ষের পরিমাণ যদি বাড়ানো যায় তাহলে কিন্তু একাধারে আমরা এই গ্রিন হাউস এফেক্ট যে বায়ুমণ্ডলের বা গ্রিন হাউস গ্যাসের সংখ্যা কিন্তু বায়ুমণ্ডলে পরিমাণ কমে যাবে। তৃতীয়ত আমরা বললাম যে পেট্রোল এবং ডিজেল চালিত সব রকম গাড়ির ব্যবহার হ্রাস করা। একইভাবে আমরা যেমন বললাম যে জীবাশ্ম জ্বালানি, সেই জীবাশ্ম জ্বালানি চালিত যদি সেই গাড়ি আমরা বেশি ইউজ করি তার ফলে কি হবে, আমাদের আবার গ্রিন হাউস গ্যাসের পরিমাণই সেই বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু আমাদের এই বিশ্ব উষ্ণায়নকে আমরা কিন্তু ত্বরান্বিত করব। আমাদের উদ্দেশ্য হলো সেটিকে মন্দীভূত করা, ত্বরান্বিত করা নয়। তারপর আসছি CFC এর ব্যবহার বন্ধ, পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করা। CFC এর ব্যবহার যথাসম্ভব আমাদের বন্ধ করতে হবে, পারমাণবিক বিস্ফোরণ বন্ধ করতে হবে, যার ফলে আমাদের বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস যেমন CFCও তাই, সেটি যে প্রাদুর্ভাব এখন দেখা দিয়েছে সেটিকে কিন্তু কমানো যায়। তারপর আসছি জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। পরিবেশ বান্ধব শিল্প সামগ্রী উৎপাদনে উৎসাহ দেওয়া। পরিবেশ বান্ধব শিল্প সামগ্রী যে তৈরিতে উৎসাহ প্রদান করা, তার অর্থ হলো আমাদের এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কমানো। কারণ পরিবেশ বান্ধব জিনিসগুলি যদি না হয় তাহলে সেগুলির দহনে কিন্তু অনেক রকম গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হতে পারে। তাই সেইগুলি যাতে কোনোভাবেই না হয়, তো সেক্ষেত্রে পরিবেশ বান্ধব যে সমস্ত সামগ্রী সেগুলির প্রতি আমাদের উৎসাহ বাড়াতে হবে। পরিবেশ বিষয়ক শিক্ষা সচেতনতা, অর্থাৎ আমাদের সবার কাছে কিন্তু এই পরিবেশ বিষয়ক শিক্ষা সেটি যাওয়া প্রয়োজন। যেমন এখন আমরা পরিবেশ বিষয়ক যেই অংশটি পড়ছি, অর্থাৎ সেগুলির জ্ঞান প্রত্যেকের থাকা প্রয়োজন, সেগুলি সম্পর্কে জানা প্রয়োজন যে আমাদের কি থেকে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, যার ফলে আমাদের উষ্ণতাটি বাড়ছে এবং যার ফলে আখেরে আমাদেরই ক্ষতি হচ্ছে, কি কি ক্ষতিকারক প্রভাব আসছে, যার জন্য আমাদের নিজেদেরকে সচেতন করার জন্য কিন্তু এই পরিবেশ সম্বন্ধে কিন্তু আমাদের জানাটা প্রয়োজন। একজন ব্যক্তি কিভাবে গ্রিন হাউস গ্যাস হ্রাসে সাহায্য করতে পারে? প্রথমেই আসছি যে নিজস্ব যানবাহন ব্যবহার না করে সাধারণের বা পাবলিক যানবাহন, যেটিকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট বলি, সেই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা। অর্থাৎ নিজস্ব যানবাহন ব্যবহার না করে যদি আমরা পাবলিক ট্রান্সপোর্টের ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কিন্তু কমতে পারে। কারণ আমরা দেখতে পাই যে এক একটি গাড়ির পেছনে যে পরিমাণ গ্যাসটি নির্গত হচ্ছে, যদি আমরা সবাই পাবলিক ট্রান্সপোর্ট, বাস, ট্রেন ইত্যাদি বেশি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হাউস গ্যাস একটি আলাদা আলাদা গাড়ির প্রতি যত গ্রিন হাউস গ্যাস নির্গত হবে তার চেয়ে কিন্তু আমরা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে তার তুলনায় অনেক গ্রিন হাউস গ্যাসের পরিমাণ কিন্তু কমতে পারে। সাধারণ সাইকেল, ব্যাটারি চালিত বাইক ব্যবহার করে। সাইকেল থেকে কোনো রকম আমাদের গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় না। ব্যাটারি চালিত বাইক, কারণ বাইকে আমরা এখন দেখতে পাই যে বিভিন্ন ব্যাটারি চালিত বাইক ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ সেই পেট্রোল, ডিজেল ইত্যাদি ব্যবহার না করে ব্যাটারি চালিত যদি গাড়ি আমরা ব্যবহার করি বা সাইকেল ব্যবহার করি, তা থেকে কিন্তু কোনো রকম গ্রিন হাউস গ্যাস আমাদের নির্গত হচ্ছে না। জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে বিদ্যুৎ বা সৌর তাপ ব্যবহার করা। অর্থাৎ জীবাশ্ম জ্বালানির ব্যবহার যত কম করে আমরা যদি বিদ্যুৎ বা সৌর তাপ ব্যবহার করে শক্তি আহরণ করতে পারি, সেখান থেকে বিভিন্ন
যন্ত্রের মাধ্যমে, তাহলে কিন্তু সেগুলি ব্যবহার আমাদের বাড়ানো উচিত। রেফ্রিজারেটর, শীততাপ নিয়ন্ত্রক, সিএফসি চালিত স্প্রে এর ব্যবহার কমানো। অর্থাৎ এই রেফ্রিজারেটর থেকে কিন্তু বহুল পরিমাণে সিএফসি গ্যাস নির্গত হয়। শীততাপ নিয়ন্ত্রক অর্থাৎ এসি, সেখান থেকে সিএফসি চালিত স্প্রে, সুগন্ধি, কীটনাশক এর ব্যবহার কমানো। অর্থাৎ ইত্যাদি যেগুলি থেকে সিএফসি নির্গত হচ্ছে সেগুলির ব্যবহার কমানো, কারণ আমরা জানি যে সিএফসি হলো একটি গ্রিন হাউস গ্যাস। তাই সেগুলির ব্যবহার কমিয়ে আমরা কিন্তু একজন ব্যক্তি হিসাবে গ্রিন হাউস গ্যাস হ্রাসে সাহায্য করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।